হাই আমার আদরের সমস্ত ছাত্রছাত্রীরা। তো এতদিন আমি ভিডিওতে কয়েক জায়গাতে আমি আমার চেহারা দেখাইনি, আমি কম্পিউটার স্ক্রিনে রেকর্ড করে সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে সবার সামনে আসতে। তো আমি আজকে আমার সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। দেখো, আমাদের এই ইউটিউবের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়ানোর ব্যাপারটা তৈরি হয়েছে এই কোভিড-19 জন্য। এখানে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে যাতে স্টুডেন্টরা পড়তে পারে, মানে বাড়িতে বসে যাতে পড়ার সুযোগটা পায়, তার জন্য সমস্ত টিচাররা যাতে তাদের কাছে অনলাইন কিছু পৌঁছে দিতে পারে। এবার অনলাইন ব্যাপারটা যখনই চলে আসে তখনই ইউটিউব সবচেয়ে ভালো মাধ্যম, কারণ এখানে আমরা বড় বড় ভিডিও, পড়াশোনা মানেই বেশ লেন্দি ভিডিও হবে, ঠিক আছে। 8-9 মিনিটে আমরা তো পড়াশোনার টপিকগুলো তুলে ধরতে পারি না, সেগুলো বোঝাতে গেলে অনেক টাইম লেগে যায়। তো সেই জন্য 20-30 মিনিট হোক, 1 ঘন্টা হোক, আমরা অনায়াসে ইউটিউবে ভিডিও বানিয়ে সেগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো এবার সেই সূত্রে আমিও চ্যানেল শুরু করেছি। এবার আমার এই চ্যানেলটাতে আমি ডিরেক্টলি একদম নিচ থেকে আলোচনা শুরু করেছি গ্রামারের। তার কারণ ভিত মজবুত না হলে কোনো কিছু কিন্তু ভালো হয় না, ঠিক আছে। আমি বাড়ির ভিত যদি মজবুত না করে ভালো করে ছাদ ঢালাই দিই, যে কোনো সময় কিন্তু বাড়ি ভেঙে পড়তে পারে। গ্রামারে সেই জন্যই একদম উপরে যাওয়ার আগে একদম নিচু থেকে শুরু করা উচিত, ঠিক আছে। এখন পার্টস অফ স্পিচ শুনলে 11-12 ছাত্রছাত্রীরা ভাববে যে ধর এগুলো তো ক্লাস 5-6 ব্যাপার, এগুলো কেন দেখবো, কেন পড়তে যাব। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যখনই কলেজ পার করবে, কম্পিটিটিভ এক্সামসে যাবে, তখন কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে নাজেহাল করে দিবে। এবং সেগুলো সম্পর্কে যদি ভালো করে জানতে হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে এসে আমার তৈরি করা ভিডিওগুলো দেখতে থাকো, এবং আমি আরও ভিডিও আপলোড করতে থাকবো, ঠিক আছে। তো এই ভিডিও মোটামুটি আমি 2-3টে বানিয়েছি গ্রামারের উপরে। সেখানে সাবজেক্ট, প্রেডিকেট, কমপ্লিমেন্ট, স্ট্রাকচার, সেন্টেন্সের ইত্যাদি কিছু কিছু টপিকের উপরে বানানো হয়েছে। আরও ভিডিও আসবে। এবার আমি জানি সেই ভিডিওগুলো দেখে অনেকের মাথা হয়তো হ্যাং হয়ে যাচ্ছে, কারণ মানে এখানে এত কিছু বলা হয়েছে যেগুলো হয়তো অনেক স্টুডেন্টরা লিঙ্ক ধরতে পারছে না, সেই ভিডিওগুলোর মধ্যে কানেকশন ধরতে পারছে না। কিন্তু একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো, আমি সমস্ত রকম জটিলতা দূর করে দিব, একদম গ্যারান্টি দিচ্ছি। আর আরেকটা কথা দেখো, ইউটিউবে বাঙালি মানে ইউটিউবার খুব কম, ঠিক আছে। সেটা শিক্ষার জগতে বলো আর যাই বলো না কেন। তো এই জন্য ইউটিউবে গিয়ে যদি তোমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা, বিশেষ করে যারা ইংরেজিটা বাংলার মাধ্যমে বোঝালে সুবিধা হয়, তারা যখনই সার্চ করবে সমস্ত বাংলাদেশের ভিডিওগুলো চলে আসবে। এবার বাংলাদেশের ভিডিওতে কি হয়, সেখানে ল্যাঙ্গুয়েজগত একটা প্রবলেম হয়ে যায়, কারণ ওদের ভাষায় একটা টান থাকে। তো সেটা আমাদের এখানকার অনেক স্টুডেন্টরা হয়তো পছন্দ হয় না, যদিও বাংলাদেশের ভিডিওর কন্টেন্ট খুব ভালো। তো সেই জন্য যদি আমাদের মতো বাঙালি টিচাররা এই ভিডিওগুলোকে বানাতে থাকে, তাহলে তোমাদের অনেকটাই লাভ হবে। তো সেই জন্য যারা আমার এই চ্যানেলটা কেবল দেখা শুরু করেছো, তারা অবশ্যই চ্যানেলটা যদি দেখে তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবে, এবং এর লিঙ্কটা শেয়ার করো, যতজনের মাধ্যমে পারো এটাকে শেয়ার করো, তাহলে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। এবং আমি এই কথাগুলো এই জন্যই বলছি, কারণ আমি এই চ্যানেলটা কিন্তু কোভিড-19 শেষ হয়ে গেলে বন্ধ করে দিব না, ঠিক আছে। আমার যতই সমস্যা হোক না কেন, আমি তো আমাদের ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমি চেষ্টা করব ভিডিও বানাতে থাকতে, সেগুলো আপলোড করতে থাকতে। তো এই বলে আমি আমার পরিচয় শেষ করছি। খুব শীঘ্রই আমাদের আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আগের ভিডিওগুলিতে আমি মোটামুটিভাবে সাবজেক্ট, প্রেডিকেট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের মধ্যে আবার বিভিন্ন রকমের ভাগ যেগুলো ছিল, সাবজেক্ট কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, এই অবধি আলোচনা করেছিলাম। তো মোটামুটি আলোচনাগুলো শোনার পরে হয়তো তোমাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন উঠেছে, ঠিক আছে। তো আমি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে একটা ভিডিও বলেছিলাম পার্ট নম্বর 3-এ বের করব, কিন্তু তার আগে তোমাদের মন থেকে কিছু জড়তা দূর করার জন্য আজকে আমি এই ভিডিওটা আলাদা করে করছি। তো আমি শিওর যে বাকি ভিডিওগুলো দেখার পরে তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন উঠছে, ঠিক আছে। কারণ মানে ইংরেজি ভাষাটাই এরকম, ইংরেজি ভাষাতে যেরকম মানে ফ্লেক্সিবিলিটি আছে, ফ্লেক্সিবিলিটি এই জন্য কারণ ইংরাজি বিশ্বের একমাত্র ভাষা যার মধ্যে অনেক দেশের ওয়ার্ড আমাদের ভোকাবুলারির মধ্যে ঢুকে গেছে। আবার অন্যদিক থেকে ইংলিশ গ্রামার খুব স্ট্রিক্ট গ্রামাটিক্যাল বিষয়ে, ঠিক আছে। তো এই যে মানে চরিত্রের দ্বৈততা, এর জন্য ইংরাজির মধ্যে অনেক রকম কনফিউশন তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে ইংরাজি নিয়ে। তো তার মধ্যে বেশ কিছু কনফিউশন অনেক সময় লাগবে আমার দূর করতে। তো এই যেটুকু আলোচনা আমি করেছি ডিটারমিনার বা কমপ্লিমেন্ট, অবজেক্ট এইসব নিয়ে, এর মধ্যে 2-3টি
কমপ্লিকেশন আমি তোমাদের আজকে সলভ করতে সাহায্য করব। ঠিক আছে, তো এবার যেরকম ধরো এর আগের দিনই আলোচনা করতে গিয়ে আমি এখানে কমপ্লিমেন্টের প্রেডিকেটিভ প্রোনাউন ওই সময় একটা উদাহরণ দিয়েছিলাম যে ইট ইজ আই, এই উদাহরণটা দিয়েছিলাম ইট ইজ আই। তো আজকে আমার এই দেখো, আমার হেডলাইনটা কি দেখো, সাম রিডলস ইন ইউর মাইন্ড। তার মানে তোমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমি দূর করব। এই প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ইট ইজ আই এই বাক্যটা কারেক্ট নাকি ইট ইজ মি বা ইটস মি এই বাক্যটা কারেক্ট। ঠিক আছে, অনেক সময় পজিটিভ ডিগ্রিতেও দেখবা এই সমস্যাটা হয় যে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তারপরে আমি প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসাবো না সাবজেক্ট ফর্ম বসাবো। তো ঠিক সেরকমভাবে এটাও হয়তো তোমাদের মধ্যে কিছু প্রশ্ন তুলেছে। তো দেখি সলভ করা যায় কিনা। ধরে নাও স্পিকার এক্স একটা চরিত্র, সে জিজ্ঞাসা করলো হু ইজ দেয়ার, ওখানে কে আছে? স্পিকার ওয়াই উত্তরে বললো যে এটা আমি, ইটস আই। তাহলে এবার ইটস আই কারেক্ট না ইটস মি কারেক্ট, কি বলছে গ্রামার দেখি। কিপ ইন মাইন্ড সাম রুলস, এই বিষয়ে কিছু রুলস তোমাদের বলছি। ইন ফর্মাল ইংলিশ, nouns or pronouns connected with linking, more precisely be verbs, must be used in the nominative case. তো এর আগের দিন হয়তো আমি বলেছিলাম যে লিঙ্কিং ভার্ব সম্পর্কে একটু বলেছিলাম যে লিঙ্কিং ভার্বসের মধ্যে অনেক রকম ভাব থাকে, তার মধ্যে প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে বি ভাব। বি ভাব মানে হচ্ছে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বিন, তারপরে হচ্ছে বিকাম, গেট, এরকম কিছু বি ভাব আছে। তো এখানে বিশেষ করে আমি অ্যামিজার, ওয়াজ, ওয়ার এই কয়েকটা ভার্বের কথাই বলছি। তো বলছে এই ভার্বগুলো দিয়ে যখন কোনো নাউন এবং প্রোনাউনকে জোড়া লাগানো হয়, ঠিক আছে, কোথায় জোড়া লাগানো হয়? ফর্মাল ইংলিশ। এটা ভালো করে দেখো, ফর্মাল ইংলিশ মানে হচ্ছে অফিসিয়াল ইংলিশ, মানে বিশেষ করে রাইটিংয়ের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে না, রাইটিংয়ের ক্ষেত্রে। তো এইখানে রাইটিংয়ে যখন আমি একটা নাউন এবং একটা প্রোনাউনকে জোড়া লাগাবো লিঙ্কিং ভার্বের সাহায্যে, তখন প্রোনাউনটাকে কি করতে হবে? নাউন এবং প্রোনাউন দুটোকেই নমিনেটিভ কেসে রাখতে হবে। এবার নমিনেটিভ কেসটা আমি আগের দিনে বলেছিলাম, আজকে আরেকবার একটু বলে দিচ্ছি। নমিনেটিভ কেস কি? This refers to the state of noun or pronoun as being subject of a verb. মানে যখন কোনো নাউন বা প্রোনাউন কোনো ভার্বের সাবজেক্ট হিসাবে বসে তখন তাকে নমিনেটিভ কেস বা নমিনেটিভ বলা হয়। তার মানে এখানে নমিনেটিভ হিসাবে থাকতে হবে, তার মানে হচ্ছে নাউন প্রোনাউন দুটোকেই সাবজেক্ট হিসাবে আসতে হবে। দেখো উদাহরণটা দেখো, যেরকম ধরে নাও দ্য কুইন ইজ শি, আমি একজনের কথা বললাম যে রানী হচ্ছে সে। ঠিক আছে, লাইনটা যদি ঘুরিয়ে বলতাম কি হতো? শি ইজ দ্য কুইন। তো সেটাকে আমি বললাম দ্য কুইন ইজ শি। যেরকম ধরো এখানে ইট ইজ আই, ওইটার মতোই দ্য কুইন ইজ শি। এইবার এখানে দ্য কুইন হচ্ছে নাউন, ঠিক আছে। এবার নাউনটা কি হচ্ছে? ইজ ভার্বের সাবজেক্ট, তার মানে কুইনটা কি? নমিনেটিভ কেস। এইবার ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আবার এই দিকে আসলো শি, শিটা কি? প্রোনাউন। এবার এই প্রোনাউনটাকে কি বলছে? নমিনেটিভ হিসাবেই রাখতে হবে। তার মানে যেখানে বললাম নাউন এবং প্রোনাউন যেগুলো লিঙ্কিং ভার্ব দিয়ে জোড়া লাগে তাদেরকে নমিনেটিভ কেসেই রাখতে হবে। মানে কুইনও সাবজেক্ট হিসাবে বসবে, শি যেটা প্রোনাউন, যেটা ভার্বের এই পাশে আছে, এই পাশে আসলে কি হয়? ভার্বের পরে আসলে অবজেক্ট হওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে যদি নাউন প্রোনাউন এইভাবে জোড়া লাগে তাহলে শি একেও নমিনেটিভ বা সাবজেক্ট হিসাবে ইউজ করতে হবে। দিস ইজ কল্ড প্রেডিকেটিভ প্রোনাউন ইন গ্রামার, এবং এটাকে প্রেডিকেটিভ প্রোনাউন বলা হয়। এটা আগের দিন আলোচনা করেছিলাম, তাও আমি এখানে একটুখানি আবার আলোচনা করে দিচ্ছি। প্রেডিকেটিভ প্রোনাউন ব্যাপারটা কি? when subject and pronoun joined by linking verbs in predicate refer to same person or thing, it is called predicative pronoun. মানে হচ্ছে যখন সাবজেক্ট নাউন হতে পারে, আর প্রোনাউন যেটা প্রেডিকেট, যেটা এখানে থাকবে মানে প্রেডিকেট ঘরের মধ্যে থাকবে, তাদেরকে যখন লিঙ্কিং ভার্ব অ্যামিজার, ওয়াজার এইসব এদেরকে যখন জোড়া লাগাবো তখন তারা একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে এবং তাকেই প্রেডিকেটিভ প্রোনাউন বলা হয়। তো এখানে দেখো, এর আগের দিন আমি ডিটেলস আলোচনা করেছিলাম, তাও আমি বলে দিচ্ছি। দ্য কুইন সেই হচ্ছে এখানে শি, এবং শিটাকে সেই হচ্ছে এখানে কুইন, দুইজন একই ব্যক্তি। তার মানে যখন এই ধরনের বাক্য আমরা ইউজ করব, সেখানে যদি লিঙ্কিং ভার্বটা ভার্ব হিসেবে বসে তাহলে নাউনও সাবজেক্ট হবে, প্রোনাউনও সাবজেক্ট হবে। কিন্তু প্রোনাউনকে সাবজেক্ট বলবো না, যেহেতু সাবজেক্ট এখানেও আছে, একে বলবো না। একে কি বলবো তাহলে? একে বলবো হচ্ছে প্রেডিকেটিভ প্রোনাউন, ঠিক আছে, বা প্রোনাউন অ্যাজ নমিনেটিভ।
এখানে আরো দুটো উদাহরণ দেওয়া ছিল, এই উদাহরণটা আগের দিনও দেওয়া ছিল, আমি এখানে আরেকবার বলে দিচ্ছি। যেরকম রাম ইজ হি, ঠিক আছে, রামই হচ্ছে হি, হি হচ্ছে রাম। আবার মাই ব্রাদার ইজ হি, হি হচ্ছে মাই ব্রাদার, আবার মাই ব্রাদারই হচ্ছে হি। এখানে সবাই এই 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 প্রেডিকেটের ঘরের প্রোনাউন সে নাউনকে বোঝাচ্ছে, আবার নাউনই প্রোনাউনকে বোঝাচ্ছে, দুইজন একই ব্যক্তি। তাহলে এটা গেল একটা ফর্মুলা, ঠিক আছে। মানে কেন আমি ইট ইজ আই বললাম, তাহলে এই ধরনের বাক্যগুলোতে যেখানে লিঙ্কিং ভাব থাকবে এবং যেখানে নাউন প্রোনাউনকে জোড়া লাগানো হবে সেইখানে, এখানে দেখো এখানে একটা জিনিস আমি বলে দিই, ইট কিন্তু প্রোনাউন, এখানে কিন্তু নাউন আর প্রোনাউন না, এখানে প্রোনাউন প্রোনাউন দুটোই প্রোনাউন, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন হোক বা নাউন হোক, এই পাশে যখন প্রোনাউন থাকবে প্রেডিকেটের ঘরে, তখন প্রেডিকেটটার ঘরে যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউনটাকে অবজেক্ট না সাবজেক্ট হয়ে আসতে হবে। এবার দেখো, in such cases there is no problem with noun or adjective because they don't have object form। তো এবার বলছে যে এই ধরনের কেস, মানে এই যে এই ধরনের কেসগুলোতে কি হয়, এখানে নাউন বা অ্যাডজেক্টিভ নিয়ে কোনো প্রবলেম হয় না। কেন? কারণ কুইন, যেরকম দেখো এখানে এখানে আমি বলেছি, এই যে যেরকম দেখো শি ইজ দ্য কুইন অথবা দ্য কুইন ইজ শি, প্রথমে বললাম শি ইজ দ্য কুইন, এই বাক্যটা তোমাদের ঠিক লাগছে, মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু তোমরা যখন এই বাক্যটা দেখবে দ্য কুইন ইজ শি, তখনই তোমাদের মনে হবে এটা তো মনে হয় দ্য কুইন ইজ হার হলে ভালো হতো। এবার ব্যাপারটা দেখো, শি ইজ দ্য কুইন, এই বাক্যে কুইন হচ্ছে অবজেক্ট, কুইন হচ্ছে কমপ্লিমেন্ট। কারণ কমপ্লিমেন্ট কখন হবে, যখন এই সাবজেক্ট আর এই নাউন বা প্রোনাউন অ্যাডজেক্টিভ যাই হোক এটা যদি সেম হয় তাহলে সেটা কমপ্লিমেন্ট। তাহলে কুইন কমপ্লিমেন্ট, এবং কুইনকে নাউন তো, আবার এই বাক্যে দ্য কুইন ইজ শি, এখানে দ্য কুইন হচ্ছে সাবজেক্ট ছিল, কুইনটা সাবজেক্ট ছিল, কিন্তু সেও তো নাউন। তার মানে কি, কুইন যখন এই বাক্যে ভার্বের পরে আসছে তখনও সে একইভাবে নাউন যা ছিল তাই বসলো। কুইনের তো আর কোনো ভাগ হয় না, কুইন তো কুইনই হবে, নাউন হিসাবে কুইন হবে, অন্য কুইনই হবে। আবার এখানে যখন কুইন সাবজেক্ট হয়ে আসলো তখনও সে কুইনই বসলো। এইবার এই নাউনদের ক্ষেত্রে বা অ্যাডজেক্টিভ, যেহেতু নাউন আর অ্যাডজেক্টিভ সাবজেক্টে বসলেও যা হয় অবজেক্টে বসলেও তাই হয়, ওদের কোনো আলাদা চেহারা নেই, তাই ওদেরকে নিয়ে সমস্যা হয় না। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে দেখো কি বলছে, ইন কেস অফ প্রোনাউন্স দে হ্যাভ বোথ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ফর্মস। এবার প্রোনাউনের জন্য গ্রামারে কি করা হয়েছে, একটা সাবজেক্ট ফর্ম আছে, একটা অবজেক্ট ফর্ম আছে। মানে প্রোনাউনগুলো যখন ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসবে, ভার্বকে অপারেট করবে, লিঙ্কিং ভার্বগুলোকে, তখন তাদের ফর্ম হবে এরকম। আর যখন সেগুলো ভার্বের পরে বসবে কমপ্লিমেন্ট হিসাবে, ঠিক আছে, বা অবজেক্ট হিসাবে, তখন আর কি হবে, তখন সেই অবজেক্ট ফর্ম যখনই হয়ে যাবে তখনই প্রোনাউনগুলো চেঞ্জ হয়ে যাবে। আই হয়ে যাবে মি, উই হয়ে যাবে আস, হি হয়ে যাবে হিম, শি হয়ে যাবে হার, দে হয়ে যাবে দেম, শুধু ইউ আর ইট। এবার এই আই থেকে ইউ অবধি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আর ইট হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। কিন্তু এখানে কি হচ্ছে, এই শুধু লাস্টের দুটো বাদ দিলে বাকি সবগুলো প্রোনাউনই ভার্বের অপারেটর হিসাবে সাবজেক্ট হয়ে বসে এরকমভাবে, আর ভার্বের পরে যখন অবজেক্ট হয়ে বসবে তখন ওরা হয়ে যাবে এরকম, ঠিক আছে। তো এইবার তো বলছে, সো হোয়াই সাচ ফর্মস আর ক্রিয়েটেড। তো এবার গ্রামারে কেন প্রোনাউনের এরকম সাবজেক্ট আর এরকম অবজেক্ট ফর্ম আলাদা আলাদা করা হলো, তার কারণ হচ্ছে object form of pronouns are created to receive the action of the action verbs in a sentence। এবার এর আগের দিনও আমি অ্যাকশন ভার্ব সম্পর্কে বলেছিলাম। লিঙ্কিং ভার্ব হচ্ছে কোনো অ্যাকশন বোঝায় না, ঠিক আছে, কিন্তু অ্যাকশন ভার্ব হচ্ছে কাজ করা বোঝায়, অ্যাকশন বোঝায়। এবার অ্যাকশন, এই যে কাজ করা যে বোঝাচ্ছে ভার্বের দ্বারা, অ্যাকশন যে বোঝাচ্ছে, সেই অ্যাকশনটা সাবজেক্ট যার সঙ্গে করলো, ঠিক আছে, মানে উইথ হুম, যার সঙ্গে সে করলো কাজটা, সে হচ্ছে কাজটাকে রিসিভ করছে নিজের দিকে, এবং ওই রিসিভ করার জন্য ওই প্রোনাউনগুলা তখন ওগুলো অবজেক্ট হয়ে যায়। যেরকম একটা উদাহরণ দেখো, শি হ্যাজ থ্রোন দ্য বল টু মি। এবার শি সাবজেক্ট, থ্রোন হচ্ছে ভার্ব, সে বলটা ছুড়লো, মানে একটা অ্যাকশন, বল ছুড়লো, একটা অ্যাকশন করলো। এই অ্যাকশনটা কি, অ্যাকশনটা হচ্ছে বল ছোড়া। তাহলে এই যে শি থেকে থ্রোন, সে বল ছুটছে, বলটা গেল এই অবধি, ঠিক আছে, আসলো। এবার বলটাকে রিসিভ করলো কে, মি, আমি, মানে আমি প্রোনাউন, ঠিক আছে, হলো। তাহলে এইবার কি হচ্ছে, এই থ্রো ভার্বের দ্বারা যে অ্যাকশনটা শুরু করছিল সেই অ্যাকশনটা রিসিভ করলো হচ্ছে মি। তার মানে কি, তার মানে এই যে কোনো অ্যাকশন ভার্বের ক্ষেত্রে যখন প্রোনাউনগুলো অ্যাকশনটাকে রিসিভ করে তখন ওই প্রোনাউনগুলা অবশ্যই যেন অবজেক্ট ফর্মে বসে, ঠিক আছে। তাহলে বুঝা যাচ্ছে তো। তার মানে এইখানে কিন্তু আমি আই লিখলে ভুল হবে,
এখানে অ্যাকশন ভার্ব হচ্ছে এবং অ্যাকশন ভার্বের ক্ষেত্রে অ্যাকশনটাকে রিসিভ করবে প্রোনাউন, এবং যখন প্রোনাউন রিসিভ করবে তখন প্রোনাউনে অবজেক্ট ফর্ম বসবে। But as linking verbs have no action, in their case, pronoun before verb and after verb both will be in subject form. এবার কি বলছে, কিন্তু অন্যদিকে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে যেরকম আগের উদাহরণটা দেখলাম, দ্য কুইন ইজ শি, ওখানে শি ছিল, শি তো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে যেহেতু কোনো অ্যাকশন থাকে না, তাই তাদের ক্ষেত্রে প্রোনাউন বিফোর ভার্ব মানে ভার্বের আগে যে প্রোনাউন অ্যান্ড আফটার ভার্ব এবং ভার্বের পরে যে প্রোনাউন দুটাই সাবজেক্ট ফর্মেই হবে, কারণ এখানে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে তো কাজই হচ্ছে না, সুতরাং কাজটা রিসিভ করবে কে? যেহেতু রিসিভ করার কোনো ব্যাপার নেই, তাই প্রোনাউনের অবজেক্ট ফর্ম আসারও কোনো ব্যাপার নেই, দুই জায়গাতেই সাবজেক্ট হিসাবেই প্রোনাউন বসবে। অ্যান্ড গ্রামাটিক্যালি উইল বি কল্ড নমিনেটিভ কেস, এবং তখন আমি ভার্বের পরে যে প্রোনাউনটা আসবে, যে প্রোনাউনটা ভার্বের পরে আসবে তাকে তখন আর সাবজেক্ট বলবো না, তখন তাকে কি বলবো? নমিনেটিভ কেস বলবো। কারণ কেন? ওই যে বললাম, নাউন বা প্রোনাউনের সাবজেক্ট হয়ে কাজ করাটাই নমিনেটিভ কেস, তাই তাকে নমিনেটিভ কেস বলবো। অ্যান্ড দ্য প্রোনাউন আফটার দ্য ভার্ব ইজ কল্ড কমপ্লিমেন্ট, নট অবজেক্ট, এবং যেই প্রোনাউনটা ভার্বের পরে আসলো তাকে আমি তখন অবজেক্ট বলবো না, কারণ অবজেক্ট কখন বলবো? অবজেক্ট বলবো যখন কাজটাকে রিসিভ করবে প্রোনাউন। তাহলে এখানে ওখানে কাজ, এখানে যেহেতু লিঙ্কিং ভার্ব, এখানে কোনো কাজ হচ্ছে না, এখানে কোনো অ্যাকশন রিসিভ করার ব্যাপার নেই, সেই জন্য এখানে প্রোনাউন সাবজেক্ট হিসাবেই বসবে, ঠিক আছে? এবং তখন আমি তাকে কি বলবো? তখন আমি এই প্রোনাউনটাকে সাবজেক্ট বলবো না, এই প্রোনাউনটাকে অবজেক্টও বলবো না, এই প্রোনাউনটাকে হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো, ঠিক আছে, এবং নয়তো এই কেসটাকে বলবো নমিনেটিভ কেস। কিসের নমিনেটিভ কেস? প্রোনাউনের নমিনেটিভ কেস, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে কি, এই ধরনের বাক্যগুলো যেখানে লাস্টে প্রোনাউন সাবজেক্ট হয়ে বসে, এরা কি হচ্ছে? বোথ আর কারেক্ট ইন ফর্মাল ইংলিশ। রিটেন ইংরাজিতে এই বাক্যগুলো কিন্তু সঠিক, তোমরা কিন্তু ভাববে না বাক্যগুলো ভুল। এবার এই বাক্যটা দেখো, নো সরি, এখানে নাও হবে, নাও হোয়াট অ্যাবাউট ইটস মি। তাহলে এইবার তাহলে তো গেল, তাহলে এই বাক্যটা আমরা বুঝলাম, এই যে প্রথম বাক্যটা আমরা বুঝলাম যে ইট ইজ আই, এটা গ্রামাটিক্যালি কারেক্ট, রিটার্ন ইংরাজিতে বা ফরওয়ার্ড ইংরাজিতে এটা কারেক্ট, কারণ হচ্ছে এখানে দুটা প্রোনাউনই সাবজেক্ট ফর্মে বসবে। তাহলে এবার যে আরেকটা বাক্য ছিল ইটস মি, যেটা আমরা খুব শুনি, ঠিক আছে, ইটস মি, এগুলো কিন্তু স্পোকেন ইংরাজিতে শোনা যায়, ডায়লগে শোনা যায়, তাহলে এই বাক্যটা কি ভুল? তারা কি ভুল কথা বলে? এবার দেখি কি বলছে। English language is strict in the case of writing and demands grammar, but has given liberty in spoken English or informal case and stresses on the ability to express oneself. তার মানে হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি হয়, রাইটিংয়ের বেলায় মানে ফর্মাল ইংরেজির ক্ষেত্রে প্রচণ্ড জোর দেওয়া হয় গ্রামারের উপরে, ঠিক আছে, এবং গ্রামারের উপরে জোর দেওয়ার জন্য আমরা এই কেসগুলা এইভাবেই করতে বাধ্য। কিন্তু ইংরেজিতে স্পোকেন ইংলিশে বা কনভারসেশনে কি হয়, বা যেটা ইনফর্মাল ইংরাজি, সেখানে কি হয়, সেখানে কথা বললে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারলাম কি না তার উপরে জোর দেওয়া হয়, ঠিক সেখানে গ্রামারের উপরে ছাড় দেওয়া হয়, জোর দেওয়া হয় না। সেই জন্য যদি কেউ ইটস মি বলে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, তখন তাকে আমি কথা বলার ক্ষেত্রে স্পোকেন ইংরাজিতে বা কনভারসেশনের ক্ষেত্রে আমি তাকে ভুল বলবো না। তো সেই জন্য যখন লিখবো তখন হবে ইট ইজ আই, এবং যখন কথা বলবো তখন ইটস মি বললেও ভুল হবে না, ঠিক আছে? সেই জন্য দুটা বাক্যই ইংরেজিতে সঠিক, লেখার ক্ষেত্রে এটা সঠিক, বলার ক্ষেত্রে এটা সঠিক। তাহলে এইটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখি নেক্সট ধাঁধা কি, কমপ্লিমেন্ট ভার্সেস অবজেক্ট। এবার কমপ্লিমেন্ট ভার্সেস অবজেক্ট নিয়েও একটা তর্ক বিতর্ক দেখা যায়, তার কারণ কি দেখো, কমপ্লিমেন্ট ইন ন্যারো সেন্স। এবার কমপ্লিমেন্ট আর অবজেক্ট নিয়ে দুই ধরনের চিন্তাভাবনা আছে, ঠিক আছে, একটা হচ্ছে ন্যারো, একটা ব্রড। আমি মানে এটা আমি আমার ভাষায় এইভাবে বলছি, গ্রামারে কোথায় এইভাবে বলা নেই, এটা আমার মনে হয়েছে এইভাবে, তাই আমি এইভাবে তোমাদের ব্যাখ্যা করছি। ন্যারো কেসটা কি, when subject and words in predicate are same or refer to the same person or thing। এবার ইউটিউবে তোমরা যখন সার্চ করবে, কমপ্লিমেন্ট যখন সার্চ করবে ইউটিউবে, হ্যাঁ, তখন অনেক জায়গায় দেখবে অনেক গ্রামাটিস্ট বা টিচাররা বলছেন যে সাবজেক্ট এবং প্রেডিকেটের ঘরে যে নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ আছে তারা যদি সেম হয় তাহলে তাকেই কমপ্লিমেন্ট বলে, ঠিক আছে, তখন তাকেই কমপ্লিমেন্ট বলে, ঠিক আছে। এইবার কেন বলা হয়
মানে কেন এরকম বলা হয় আমি সেটা আসছি, তার আগে দেখো আরেকটা জিনিস ব্যাখ্যা করি। অবজেক্ট ইন ন্যারো সেন্স, এবার কমপ্লিমেন্টকে যেভাবে এইভাবে বোঝানো হয়, অবজেক্টকেও আবার এইভাবে বোঝানো হয়। কিভাবে? when subject and words in predicate refer to different persons or things। এবার অবজেক্টকে বোঝানো হয় এইভাবে যে যখন সাবজেক্ট এবং প্রেডিকেটের ঘরে যে ওয়ার্ডসগুলো আছে সেইগুলা যখন একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না, তখন তাকে অবজেক্ট বলে। তাহলে সাবজেক্টকে কমপ্লিমেন্টকে শর্টকাটে বোঝানো হয় এই বলে যে যখন সাবজেক্ট এবং প্রেডিকেটের ঘরের ওয়ার্ডগুলো একই ব্যক্তিকে বোঝায় তখন সেটা কমপ্লিমেন্ট, যখন একই ব্যক্তিকে বোঝায় না তখন সেটা অবজেক্ট। But both these concepts are incomplete and are given just to remove students' doubt about object and complement in case of state verbs, like verbs of possession। তো এইবার আমি আগের দিন আলোচনা করেছিলাম, এখন আমি এটাকে আরও ভালো করে বোঝাচ্ছি যে এই ধরনের কনসেপ্টগুলো যে তৈরি হয়েছে ইউটিউবে হোক বা যেখানেই হোক, যেখানে স্টুডেন্টকে এইভাবে স্টুডেন্টদেরকে বোঝানো হয়, তো এটা টিচারদের দোষ না, আসলে স্টুডেন্টরা যাতে মিসগাইড না হয়। মানে মেন কথা হচ্ছে ইংরেজি গ্রামারটা অনেক বড় এবং এখানে যত রুলস আছে তেমনি ঠিক তত রুলসের ব্যতিক্রমও আছে। তো অনেক সময় স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। সেই কনফিউশন দূর করার জন্য টিচাররা শর্টকাটে অনেক সময় এইভাবে বোঝায়, ঠিক আছে? এবং এইভাবে কেন বোঝায়? কারণ কিছু কিছু ভার্বের ক্ষেত্রে এই কমপ্লিমেন্ট আর এই অবজেক্ট চিনতে অসুবিধা হয়, চেনা যায় না। তো কোন কোন ভার্বের ক্ষেত্রে এরকম চেনা যায় না, অসুবিধা হয়, সেগুলোকে বলা হয় স্টেট ভার্ব, ঠিক আছে? কারণ অ্যাকশন ভার্বের ক্ষেত্রে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে তো অসুবিধা হওয়ার কথাই না, কারণ লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে সবসময় সাবজেক্ট আর প্রেডিকেটের ঘরে যে থাকবে তারা সেমই হবে, তাই সেখানে কোনো অসুবিধা হয় না। সেখানে লিঙ্কিং ভার্বের পরে সবসময় কমপ্লিমেন্টই থাকবে, কোনো অবজেক্ট থাকবে না। কিন্তু স্টেট ভার্ব যখন চলে আসে তখনই সমস্যা। কেন? কারণ অ্যাকশন ভার্বের ক্ষেত্রেও সমস্যা নেই, কারণ অ্যাকশন ভার্বের ক্ষেত্রে কাজ রিসিভ করার জন্য অবজেক্ট তো থাকবেই, বা যেই কাজ করা হবে সেটাও অবজেক্টই বোঝায়, তাই অ্যাকশন ভার্বের ক্ষেত্রে তো অবজেক্ট থাকবেই। তার মানে কি লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে কমপ্লিমেন্ট থাকবেই, অ্যাকশন ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকবেই। তাহলে সমস্যাটা কোথায় হয়? স্টেট ভার্বের ক্ষেত্রে। স্টেট ভার্বের মধ্যে আবার কি কি ধরনের ভার্ব হয়? কিছু পজিশন ভার্ব আছে যেগুলা দিয়ে আমাদের কিছু থাকা বোঝায় বা কিছু দখলে থাকা বোঝায়, ঠিক আছে? যেরকম হ্যাভ মানে আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, বিলং মানে অধিকারে থাকা। তো এই পজিশন বোঝায় এরকম ধরনের ভার্বগুলো স্টেট ভার্বের মধ্যে পড়ে। এছাড়া ভার্বস অফ ইমোশন, আমাদের মনের আবেগ প্রকাশ করার জন্য অনেক ভার্ব ইউজ করা হয়। যেরকম শর্টকাটে আমি এখানে বললাম লাভ, হেট, হলো ভালোবাসা, ঘৃণা করা, এগুলো আমাদের মনে ইমোশন বোঝায়, এগুলোকে স্টেট ভার্ব বলে। ভার্বস অফ সেন্সেস, আমাদের ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধ করি এমন কিছু অনুভূতি বোঝানোর জন্য অনেক ভার্ব আছে, যেরকম হিয়ার শোনা, স্মেল মানে গন্ধ শোনা, টেস্ট স্বাদ নেওয়া, এই ধরনের ভার্বগুলো হচ্ছে ভার্বস অফ সেন্সেস, এদেরও স্টেট ভার্বের মধ্যে পড়ে। অ্যান্ড ভার্বস অফ ইনভলভিং মাইন্ড অ্যান্ড ব্রেন, এবং এমন কিছু ভার্ব আছে যেগুলো দিয়ে মন বা ব্রেনের কাজ বোঝায়, যেরকম বিলিভ বিশ্বাস করা, রিমেম্বার স্মরণ করা, নো মানে জানা, ডাউট মানে সন্দেহ করা। এই ধরনের 4 ক্যাটেগরির স্টেট ভার্ব আছে, যে স্টেট ভার্বগুলোর ক্ষেত্রে কমপ্লিমেন্ট সাবজেক্ট চিনতে অসুবিধা হয়। যেরকম ধরো আই হেট হিম, এই হেট, ঠিক আছে, এটা কি ইমোশন। তাহলে এবার আমি তাকে ঘৃণা করি। আবার বললাম আই হেট মাই সেলফ, আমি নিজেকে ঘৃণা করি। তাহলে এবার দেখো এখানে 2 জায়গাতেই হেট আছে, 2 জায়গাতেই সাবজেক্ট সেম, কিন্তু এইখানে হিম আর এখানে আই, এটা আলাদা আলাদা ব্যক্তি হলো, যেহেতু আলাদা হয়ে গেল তাই এখানে অবজেক্ট, হিমটা অবজেক্ট। এইখানে আমি নিজেকেই ঘৃণা করি, মাইসেলফটাকে আইকেই বোঝাচ্ছে, সেই জন্য এখানে মাইসেলফটাকে অবজেক্ট বলবো না, বলবো কমপ্লিমেন্ট। তো তার মানে কি? তার মানে স্টেট ভার্বের সঙ্গে যখন কোনো ওয়ার্ড বসে, সেই ওয়ার্ডটা প্রোনাউন হোক বা যাই হোক, সেই ওয়ার্ডটা সাবজেক্টকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না সেটা দেখে নিয়ে ডিসাইড করতে হয় যে সেই শব্দটা অবজেক্ট হবে না কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? কিন্তু এই ধারণাটা তৈরি করা হয়েছে শুধু স্টুডেন্টদেরকে এই স্টেট ভার্বের ক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্ট চেনানোর জন্য। কিন্তু এই কমপ্লিমেন্ট আর অবজেক্ট বলতে অ্যাকচুয়ালি শুধু এইগুলা বোঝায় না, আরও অনেক কিছু বোঝায়। যেরকম দেখো কমপ্লিমেন্ট ইন ব্রড সেন্স। এবার অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টের ব্যাখ্যাটা কি? এনি ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ ইটস সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবার আগের দিন আমি কমপ্লিমেন্টের আলোচনা করছিলাম, ওখানে আমি বলছিলাম কমপ্লিমেন্টের মূলত 4টি ভাগ হয়। এবার ওই 4টা ভাগ শুধু কি এর উপর বেস করে তৈরি হয়েছে? হয়নি। কমপ্লিমেন্টের মানে অ্যাকচুয়ালি এইটা, এবং এর উপর ডিপেন্ড করেই কমপ্লিমেন্টের ভাগ হয়েছে। এবার
আসলে কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? কমপ্লিমেন্ট বলতে যে কোনো শব্দগুচ্ছ বা ক্লজ বোঝায় যারা বাক্যে সাবজেক্ট হোক, ভার্ব হোক, অবজেক্ট হোক বা কোনো অ্যাডজেক্টিভ হোক তাদের অর্থকে পূর্ণ করে প্রকাশ করতে সাহায্য করে, তাদের অর্থ ভালো করে প্রকাশ করতে সাহায্য করে। ঠিক আছে? তো যেহেতু এদের অর্থটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করে তাই এদেরকে বলা হয় কমপ্লিমেন্ট। দিস ইজ অ্যাপ্লিকেবল টু অল কাইন্ডস অফ ভার্বস। এবং এই যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা এই স্টেট ভার্বের কথা মাথায় রেখে গ্রামারে তৈরি করা হয়নি, এই ব্যাখ্যাটা সমস্ত ভার্বের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। যেরকম ধরো, ইন দ্যাট সেন্স, ইন দ্য লাইন আই হেট হিম। তো এবার আমি যদি এই ব্যাখ্যাটা দেখি তাহলে এই যে লাইনটা দেখলাম আই হেট হিম, এই বাক্যে হিম ক্যান অলসো বি লুকড আপন অ্যাজ কমপ্লিমেন্ট, অ্যাজ উইথাউট হিম দেয়ার ইজ নো মিনিং অফ দ্য লাইন। তো এইবার যখনই আমি এই কথাগুলো বললাম তোমরা হয়তো ভাববে যে আই হেট হিম, এই যে বাক্যটা এর মধ্যে হিম যদি আমি না রাখতাম বাক্যের মধ্যে, শুধু আই হেট লিখতাম, তাহলে বাক্যের অর্থটা পূর্ণ হতো না। হিম বসানোর জন্যই এই বাক্যটা পূর্ণ হয়েছে। তাহলে ওই সেন্সে যেহেতু হিম এসে এখানে ভার্বের অর্থটা কমপ্লিট করলো, তার মানে হিমকে এখানে আমি কমপ্লিমেন্ট বলতে পারি, এটা তোমাদের মনে জাগতে পারে। ঠিক আছে? কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে বাট ইট উইল বি রং টু থিঙ্ক সো অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল রুলস। কিন্তু যে বললাম, ইংরেজিতে লেখার ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় দেওয়া হয় না, এখানে গ্রামারে স্ট্রিক্টভাবে সব কিছু ফলো করা হয়। তার মানে কি? তার মানে আমি এইভাবে ভাবলেও ভাবতে পারি, বাট সেটা ভুল হবে। যেটা গ্রামারে বলা হয়েছে সেটাই আমাকে ফলো করতে হবে। এবং গ্রামারে এটা বলা হয়েছে যে স্টেট ভার্বের ক্ষেত্রে যদি প্রেডিকেটের ঘরে থাকা শব্দটা সাবজেক্টের সঙ্গে ডিসিমিলার হয় তখন তাকে অবজেক্ট বলবো। ঠিক আছে? তো এখানে কি বললাম? ইট উইল বি রং টু থিঙ্ক সো অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল রুলস, যেটা আমি এখনই বোঝালাম। দেয়ারফোর ইন রাইটিং ফলো দ্য রুলস নট হোয়াট ইউর মাইন্ড সেজ। সেই জন্য রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই তোমার মনে কি খেয়াল আসলো সেটা না, গ্রামার কি বলছে সেটা ফলো করবে। অবজেক্ট ইন ব্রড সেন্স। এবার কমপ্লিমেন্ট তো তাহলে দেখলাম যে আসলে কমপ্লিমেন্ট জিনিস কি। এবার অবজেক্টও এখানে যে বলছিলাম যে প্রেডিকেটের ঘরে থাকা শব্দ এবং সাবজেক্ট আলাদা হলে সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? কিন্তু সেটা স্টেট ভার্বের ক্ষেত্রে। এবার অ্যাকশন ভার্বের ক্ষেত্রে অবজেক্ট অন্য জিনিস। এনি ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস দ্য অ্যাকশন অর হু রিসিভস দ্য অ্যাকশন। অ্যাকশন ভার্বের ক্ষেত্রে অবজেক্ট বলতে কি বোঝায়? যেই ওয়ার্ড দিয়ে ভার্বের কাজটাকে ব্যাখ্যা করতেছি বা যেই ওয়ার্ড দিয়ে যেই কাজটা করা হলো সেই কাজটা যে রিসিভ করছে তাকে বোঝাচ্ছে। যেমন মাই টিচার গেভ মি আ পেন। গেভ বলতে দেওয়া, একটা অ্যাকশন ভার্ব। এইবার এখানে পেনটা এখানে এই দেওয়ার দ্বারা কি কাজ করানো বোঝাচ্ছে? গেভ অ্যাকশন ভার্ব, তো এই অ্যাকশন ভার্বের দ্বারা কি কাজ করানো বোঝাচ্ছে? পেন দেওয়া বোঝাচ্ছে। তার মানে এখানে এই গেভের ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে পেন দেওয়া বোঝাচ্ছে। এবার এই পেনটা কে নিচ্ছে? আমি নিচ্ছি, আমি হলাম রিসিভার। ঠিক আছে? আমি হলাম রিসিভার। তাহলে আমি ডাইরেক্ট অবজেক্ট পড়ানোর সময় আমি আগের ভিডিওতে বলেছিলাম ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট কি হয়। এখানে আমি এটা বলবো না, এখানে জাস্ট আমি অবজেক্টের কথা বলছি। তার মানে অ্যাকশনের দ্বারা যে কাজটা বোঝাচ্ছে সেটা অবজেক্ট এবং অ্যাকশনটা যে রিসিভ করছে সেটাও অবজেক্ট। তাহলে এখানে এই দুইজনই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? তাহলে দেখলাম আমরা অবজেক্ট অ্যাকশন ভার্বের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু স্টেট ভার্বের ক্ষেত্রে অবজেক্টের ব্যাখ্যাটা এরকম হয়। তো সেই জন্য তোমরা কিন্তু এই দুই রকমের ব্যাখ্যা নিয়ে কনফিউজড হবে না, ব্যাপারগুলো ভালো করে মাথায় রাখবে। এইবার দেখো, মেনি নেমস অফ এ ওয়ার্ড অর ফ্রেজ অর ক্লজ। এইবার এইটা হচ্ছে সবচেয়ে সমস্যার বিষয় ইংরেজিতে। ঠিক আছে? এবার এটাকে আমি খুব সহজভাবে বুঝাই, একদম সহজভাবে। দেখো, জন্মের পরে আমাদের কি হয়? বাবা মা একটা নাম রাখে, সেটাই আমাদের মেন নাম। এইবার আমরা যখন বড় হই আমাদের পরিবারে আদর করে আমাদের আরও নাম রাখা হয়। আমরা যখন বড় হয়ে বন্ধু বান্ধবের সঙ্গে যাই, বন্ধু বান্ধব আমাদের একটা নাম রাখে। এবার আমাদের অনেকগুলো নাম তৈরি হয়ে গেল, কিন্তু সবগুলো নাম দিয়ে কাকে বোঝাবে? আমাকেই তো বোঝাবে। আমি তো ব্যক্তি, আমি তো পাল্টাচ্ছি না, আমার নামগুলো জাস্ট বাড়ছে সংখ্যায়। ইংরাজিতেও প্রত্যেকটা ওয়ার্ডের, ফ্রেজের, ক্লজের একটা করে নাম হয় এবং ওই নামটা যত আমি ডিটেলসে আলোচনা করতে যাব তত দেখবো নামগুলো পাল্টাচ্ছে। যেরকম সহজ একটা উদাহরণ দেখো, এ অ্যান্ড দা হচ্ছে আমরা এদেরকে ছোটবেলা থেকে পার্টস অফ স্পিচে আর্টিকেল বলে জানি, হলো আর্টিকেল। এইবার ডিটারমিনার যখন আলোচনা করা হয়েছিল ওখানেও দেখবে এদেরকে বলা হয়েছে আর্টিকেলগুলো ডিটারমিনার হয়ে কাজ করে, কারণ ডিটারমিনারের কাজ কি? নাউনকে ডিটারমাইন করা। আবার এরা আবার অ্যাডজেক্টিভ, কোনোদিন কি চিন্তা করেছো যে আর্টিকেল অ্যাডজেক্টিভ হতে পারে? চিন্তা করনি। ঠিক আছে? আজকে আমি দেখাবো। আবার এরা আবার মডিফায়ার কি? মডিফায়ার হচ্ছে
ঠিক অ্যাডজেক্টিভের মতোই কাজ করে, মানে অ্যাডজেক্টিভই বলতে পারো যে অ্যাডজেক্টিভের মতোই সে কোনো একটা নাউনকে মডিফাই করতেছে বা তার সম্পর্কে কিছু কথা বলল। ঠিক আছে, তার মানে এ অ্যান্ড দা, এই এ অ্যান্ড দা একে আর্টিকেল বলা হয়, ডিটারমিনার বলা হয়, এরাই অ্যাডজেক্টিভ হতে পারে, এরাই মডিফায়ারও হতে পারে। কিভাবে সম্ভব দেখো, আই হ্যাভ বট আ ক্রিম কেক টুডে। এবার এখানে এ ক্রিম কেক, ঠিক আছে, এবার এ তো আর্টিকেল, তো এবার এ কাকে বোঝাচ্ছে? কেককে বোঝাচ্ছে, হলো। এবার কেকটাকে নাউন, তাহলে আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি যে নাউন সম্পর্কে যে বলে সে নাউনের আগে হোক বা নাউনের পরেই বসুক, নাউন সম্পর্কে যে কিছু বলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউন বা প্রোনাউন সম্পর্কে যে কিছু বলে, মানে আমরা শিখেছি নাউনের দোষ গুণ অবস্থা, এইভাবে শিখেছি। তো দোষ গুণ অবস্থা না বলে আমি যদি বলি যে এদের সম্পর্কে যা কিছু বলছে কোনো ওয়ার্ড, তাকে বলবো অ্যাডজেক্টিভ। তাহলে ওই সেন্সে এ আর্টিকেল হলেও এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ঠিক আছে, আবার ক্রিম কেক, এবার ক্রিম কি? ক্রিম হচ্ছে অ্যাডজেক্টিভ। এইবার এই ক্রিম এই কেকের আগে বসে একে মডিফাই করছে, মানে এর সম্পর্কে আরও কিছু বলবো। ঠিক আছে, এ কেক বললেও হতো, কিন্তু ক্রিম কেক বলে এটাকে আমি আরও বেশি মডিফাই করছি। তো তার মানে এখানে কি হচ্ছে, এখানে এ শব্দটা নাউনের আগে বসার জন্য হয়ে গেল ডিটারমিনার। ঠিক আছে, আবার নাউনের আগে বসার জন্য অ্যাডজেক্টিভও ধরা যায়, যে কিছু, কারণ যে কোনো অ্যাডজেক্টিভই নাউনের আগে হোক বা নাউনের পরে হোক নাউনের জন্য কিছু ব্যাখ্যা করে, কোনো বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। আবার ঠিক সেইভাবেই এখানে তোমার যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করে একে মডিফাই করছে, তাই একে মডিফায়ারও বলা যায়। তার মানে আমরা দেখলাম যে শুধু আর্টিকেলেরই এতগুলো নাম আছে গ্রামারে। এইবার দেখো আরও উদাহরণ, এ বয় ইন হোয়াইট শার্ট ইজ কামিং টু আওয়ার শপ। ঠিক আছে, এ বয় ইন হোয়াইট শার্ট ইজ কামিং টু আওয়ার শপ, একটা ছেলে যে সাদা জামা পরে আছে সে আমাদের দোকানের দিকে আসছে। এবার এখানে ইন হোয়াইট শার্ট, ঠিক আছে, আমি এখানে এটাকে মার্কিং ইয়েলো দিয়ে মার্কিং করে আলাদা করে লিখেছি। এটা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ইন হচ্ছে প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের সঙ্গে যখন কিছু শব্দ বসে একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে গ্রামারে। টু আওয়ার শপ, টু আ প্রিপোজিশন, তাহলে টু আওয়ার শপ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, উইথাউট দ্য সেন্টেন্স বোথ অফ দিস আর নাউন ফ্রেজ। ঠিক আছে, তো এইবার এখানে ব্যাপারটা দেখো, আচ্ছা এখানে এটা একটু ভুলে গেছে, হ্যাঁ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে, প্রিপোজিশনাল ফ্রেজ হবে। তো এবার কি বলছে যে আমি যদি এই বাক্যটা বাদ দিয়ে ধরে নাও এই বাক্যটা নেই, শুধু এখানে দেখো ইন হোয়াইট শার্ট টু আওয়ার শপ, যে কোনো প্রিপোজিশন নিয়ে যখন শব্দ বসে অর্থ সম্পন্ন করে তখন তাদেরকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। এখানে প্রিপোজিশন হবে, আমি আরেকবার বলে দিচ্ছি, প্রিপোজিশনাল ফ্রেজ বলে। কিন্তু এবার এই বাক্যটার মধ্যে এই বয় ছেলেটাকে এই প্রিপোজিশনাল ফ্রেজটা কি করতেছে? মডিফাই করতেছে। বয় সম্পর্কে ও কিছু বললো, ঠিক আছে, একে মডিফাই করলো। তো এবার যেহেতু বয় একটা ছেলে নাউন, তাহলে নাউনের দোষগুণ অবস্থা যাকে দিয়ে বোঝানো হয় সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, হলো। তাহলে এখানে ইন হোয়াইট শার্ট এটা অ্যাকচুয়ালি যেটা প্রিপোজিশন থাকার জন্য প্রিপোজিশনাল ফ্রেজ হতো, সেটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবং এখানে এজ ইন হোয়াইট শার্ট এই ছেলেটার আগে বসে ছেলেটার সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে ছেলেটার ইনফরমেশনটাকে কমপ্লিট করলো। তার মানে এটা এই সাবজেক্টের কমপ্লিমেন্টও বলতে পারি। ঠিক আছে, এইবার দেখো ইজ কামিং টু আওয়ার শপ, তাহলে টু আওয়ার শপটাও হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এবার ছেলেটা কোথায় যাচ্ছে? হোয়ার, কোথায় আসছে? হোয়ার দিয়ে প্রশ্ন করলাম, টু আওয়ার শপ, আমাদের দোকানের দিকে। তাই এবার দেখবা তোমরা যখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ পড়ছো ওখানে খেয়াল করবা যে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের ফাংশন একই। অ্যাডভার্বকে যেরকম তোমার হোয়াই, হোয়ার এইসব দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, ওরকমভাবেই এখানে টাইম, প্লেস, ম্যানার, এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজকেও প্রশ্ন করলে ওই উত্তরগুলোই পাওয়া যাবে। তাহলে সেটা আসছে কোথায়? আমাদের দোকানের দিকে। তাহলে আমাদের দোকানের দিকে মানে এটা একটা জায়গা বোঝাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা ছাড়া এটা নাউন, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এই বাক্যের মধ্যে এইটা একটা জায়গা বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, আবার ঠিক সেইভাবে এই ভার্বটার অর্থটাকে প্রকাশ করছে, ভার্বের মিনিংটাকে কমপ্লিট করছে, সেই জন্য এই বাক্যে এটা কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? ভার্বের কমপ্লিমেন্ট।
তাহলে আমি এত কিছু কেন বললাম? এটা বোঝানোর জন্য যে এই শুধু এই যে ফ্রেজ, এই ফ্রেজটাই কখনো প্রিপোজিশনাল ফ্রেজ, কখনো হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কখনো হয়ে যাচ্ছে কমপ্লিমেন্ট, মানে এর ফাংশনের উপর ডিপেন্ড করে এর অনেক রকম নাম হচ্ছে। এবার একটা ক্লজ দেখো, আই নো দ্যাট হি ইজ ইনোসেন্ট, আমি জানি যে সে নির্দোষ। এখানে নাউন ক্লজ, দ্যাট হি ইজ ইনোসেন্ট হচ্ছে নাউন ক্লজ। এবার এই নাউন ক্লজটা এই বাক্যে কি হচ্ছে? অবজেক্ট। কেন অবজেক্ট? কারণ আই আর এ আলাদা আলাদা, ঠিক আছে, নো ভার্বের অবজেক্ট হলো নাউন ক্লজের অবজেক্ট। দ্যাট হি ইজ ইনোসেন্ট ইজ নোন টু মি। এবার লাইনটাকে আমি ঘুরে বলি, যে সে যে নির্দোষ এটা আমি জানি। তাহলে আমি যখন এটাকে উল্টে দিলাম তখন কি হচ্ছে? এ ভার্বের আগে চলে আসলো, এবং আগে চলে আসার জন্য তখন এই নাউন ক্লজটাই ইজ ভার্বের সাবজেক্ট হয়ে গেল। এরকম তখন নাউন ক্লজ আর সাবজেক্ট, তখন এ একই জিনিস কিন্তু বাক্যের কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে এর নাম আলাদা হয়ে গেল। আবার দেখো, আই এম শিওর দ্যাট হি ইজ ইনোসেন্ট, আমি নিশ্চিত যে সে নির্দোষ। এবার শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, এবার অ্যাডজেক্টিভের পরে এই ক্লজ আসলো, সেই জন্য এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল নাউন ক্লজ অ্যাজ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে, তো সেখানে তো আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, যখন কোনো অ্যাডজেক্টিভের পরে কোনো ফ্রেজ বা ক্লজ এসে ওই অ্যাডজেক্টিভের সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দেয় কমপ্লিট করার জন্য, তখন সেটা কমপ্লিমেন্ট হয়। কার কমপ্লিমেন্ট হবে? অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। তাহলে এই নাউন ক্লজটা এই বাক্যে শিওর অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। আবার এই লাইনটা দেখো, আই উইল টেক রেভেঞ্জ আপন হু এভার ইজ গিল্টি। হু এভার ইজ গিল্টি নাউন ক্লজ, বলছে আমি প্রতিশোধ নিব কার উপরে? যেই অপরাধী হোক না কেন। এবার আপনটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে এই প্রিপোজিশনের পরে আমি যখন এই নাউন ক্লজটা বসাচ্ছি তখন এটা কি হয়ে যাচ্ছে? নাউন ক্লজ অ্যাজ প্রিপোজিশনাল অবজেক্ট। ঠিক আছে, আমি অবজেক্ট নিয়ে যখন কোনো ভিডিও বানাবো তখন অবজেক্ট কী কী রকমের হয় আমি বলবো। ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টই শুধু অবজেক্ট না, আরও অনেক রকমের অবজেক্ট হয়। প্রিপোজিশনের পরে কিছু শব্দ বসে প্রিপোজিশনের অবজেক্টের কাজও করতে পারে। ঠিক আছে, প্রিপোজিশনাল অবজেক্ট বলা হয়। তাহলে এখানে কি হচ্ছে? এই যে আপন থেকে গিল্টি অবধি এটা হচ্ছে এই বাক্যে প্রিপোজিশনাল অবজেক্ট হয়ে কাজ করছে। তাহলে দেখো, জাস্ট আলাদা আলাদা সেন্টেন্স হওয়ার জন্য এই নাউন ক্লজই কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট, কখনো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কখনো আবার প্রিপোজিশনাল অবজেক্ট, তো এত কিছু ভূমিকা পালন করছে। তো আমি এত কিছু কেন বললাম? ওই যে মাথার মধ্যে রাখবে, আমাদের নাম অনেক হতে পারে কিন্তু আমরা ব্যক্তি একই, একজনই। সেইভাবেই ইংরেজিতে প্রত্যেকটা শব্দ, ফ্রেজ, ক্লজের একটা প্রধান পরিচয় থাকে। সেই প্রধান পরিচয়টা ছাড়াও বাক্যে ওদের ব্যবহারের উপর ডিপেন্ড করে ওদেরকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, এবং সেই নামগুলো ওই বাক্যে ওদের পজিশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সেই পজিশনগুলো তোমরা যখন বুঝতে পারবে একটু একটু করে, তখন তোমাদের মনের মধ্যে কনফিউশন দূর হয়ে যাবে। আর না হলে তোমরা ভাববে যে কি ব্যাপার, স্যার একই ওয়ার্ডকে এক একবার এক একভাবে বলছে। ঠিক আছে, তো আমাদের এক একভাবে বলার কারণই হচ্ছে যে এদের ব্যবহার এক এক জায়গায় এক এক রকমভাবে হয়। তাহলে আশা করি তোমরা একটু বুঝতে পারলে। তো এইবার আমি আমার পার্ট 3 বের করব, যার মধ্যে আমি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে তোমাদের বোঝাবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটা আমার নতুন চ্যানেল। আশা করি তোমাদের ভালো লাগছে। আর যদি কিছু জানতে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে আরও ছাত্রছাত্রীরা এটা দেখার সুযোগ পায়।